ইরানের সঙ্গে কোনো আলোচনা নয়, হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড দাবি ট্রাম্পের। লোহিত সাগরে হুথিদের হামলায় জাতিসংঘের উদ্বেগ। হামাস অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত গাজা পুনর্গঠনের অনুমতি দেয়া হবে না, কড়া বার্তা জারেড কুশনারের। গাজা ইসরায়েলি হামলায় নিহত 6। এবং পশ্চিমবঙ্গের কলকাতায় হোটেলে আগুনে 8 বাংলাদেশি সহ 9 জনের মৃত্যু। পরিচয় মিলেছে 6 জনের, একই পরিবারের 4 জনের বাড়ি কুষ্টিয়ায়। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও দীর্ঘ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না, ভবিষ্যতেও এমন কোনো পরিকল্পনা নেই। উল্টো হরমুজ প্রণালীকে ট্রাম্প মার্কিন ভূখণ্ড দাবি করলেও একে ভ্রম বলছে তেহরান। এদিকে লোহিত সাগরে হামলা চালিয়েছে হুথিরা, এতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। ইরানের সাথে পর্দার আড়ালে কোনো আলোচনা চলছে না। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে বিষয়টি সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, মার্কিন নৌ অবরোধ আগের মতোই বহাল আছে। বিতর্কের শুরু হয় ট্রাম্পের পোস্ট করা একটি মানচিত্র নিয়ে। ওই মানচিত্রে হরমুজ প্রণালীকে তিনি যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড বলে দাবি করেন, আর এতেই নতুন করে দেখা দিয়েছে উত্তেজনা। প্রতিক্রিয়ায় ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এর তীব্র সমালোচনা করে একে ভ্রম বলে উল্লেখ করেছেন। ইরানি স্পিকার বাঘের গালিভাব বলেন, যুক্তরাষ্ট্রকে আগের চুক্তির শর্ত মানতে হবে, নইলে হরমুজ প্রণালী খোলা হবে না। অবিলম্বে হরমুজ প্রণালীর মার্কিন নৌ অবরোধ ও তেল নিষেধাজ্ঞা তুলতে হবে, পাশাপাশি বাজেয়াপ্ত সম্পদও ফিরিয়ে দিতে হবে। এ অবস্থায় জাতিসংঘ সতর্ক করেছে, হুথিদের চলমান হামলায় আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি করছে। সৌদি আরবে হুতিদের হামলার খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই হামলা ইয়েমেনকে আরও বড় আঞ্চলিক সংঘাতে ঠেলে দেবে। লোহিত সাগর ও এডেন উপসাগরের অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে হবে। তেহরান ওয়াশিংটন সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতেও। বিশ্বে জ্বালানি তেলের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। গেল জুলাইয়ের পর তেলের দাম এখন সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের পথ ক্রমশ বন্ধ হয়ে আসছে উল্লেখ করে বিশ্লেষকরা সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা করছেন। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম, বিনিময় ও আর্থিক লেনদেন স্থগিত করেছে আরব আমিরাত। এক বিবৃতিতে এই কথা জানায় আবুধাবির পররাষ্ট্র মন্ত্রণালয়। রয়টার্স জানিয়েছে, আবুধাবি আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধিকে দায়ী করে বলেছে, এতে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ক্ষুণ্ণ হচ্ছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে ছোড়া 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছেন তারা। যে কোনো হুমকি মোকাবিলা ও রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় পুরোপুরি প্রস্তুত আছে আরব আমিরাত। ইরানের সাথে সামরিক সংঘাতে বড় ধরনের আর্থিক ও কৌশলগত ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলমান যুদ্ধে নিজেদের অস্ত্র ভাণ্ডারে প্রায় 25% MQ-9 রিপার ড্রোন হারিয়েছে মার্কিন বাহিনী। সাথে যুক্ত হয়েছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের তীব্র সংকট। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র হারিয়েছে 25% ড্রোন, ক্ষতি $130 কোটি বেশি। এক একটি ড্রোনের দাম $3 থেকে $5 কোটি। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য, যা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের মার্কিন দাবিকে কার্যত চ্যালেঞ্জের মুখে ফেলেছে। হরমুজ প্রণালী ও আশেপাশের অঞ্চলের নজরদারি ও নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। তবে কম উচ্চতা এবং ধীরগতির কারণে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও আঞ্চলিক মিত্রদের জন্য এই ড্রোনগুলো হয়ে উঠেছে সহজ নিশানা। শুধু ড্রোনই নয়, চরম সংকটে পড়েছে মার্কিন অস্ত্রভাণ্ডার। টমাহক, প্যাট্রিয়ট আর থার্ড মিসাইলের মজুদ তলানিতে। অস্ত্রাগার পূর্ণ করতে এবং সামরিক ব্যয় মেটাতে কংগ্রেসের কাছে অতিরিক্ত $67 বিলিয়ন জরুরি বরাদ্দ চেয়েছে ট্রাম্প প্রশাসন। যদিও মার্কিন প্রশাসন অস্ত্র ঘাটতির খবর প্রকাশ্যে অস্বীকার করেছে, তবে অস্ত্র সংকটের কারণেই ইরানে বড় ধরনের হামলা স্থগিত রাখার বিষয়টি সামনে এসেছে। ভবিষ্যতে ব্যয়বহুল রিপার ড্রোন বাদ দিয়ে তুলনামূলক কম খরচের সোয়ান ড্রোন ব্যবহারের পরিকল্পনা করছে পেন্টাগন। পাল্টে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সামরিক হিসাব নিকাশ। বিশ্লেষকদের মতে, মার্কিন রণকৌশল আর একচ্ছত্র আধিপত্য এখন চূড়ান্ত পরীক্ষার মুখে। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।
সময়সীমা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে কানাডীয় পণ্যে 50% শুল্ক আরোপের সিদ্ধান্ত আপাতত 3 দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে আলোচনার পর ট্রাম্প জানান, চূড়ান্ত নথিপত্র প্রস্তুতের শর্তে আগামী 22 আগস্ট পর্যন্ত শুল্ক স্থগিত থাকবে। এতে সাময়িক স্বস্তি পেয়েছেন কানাডার রপ্তানিকারকরা। ইলেকট্রনিক্স, শিল্প, যন্ত্রপাতি, আসবাবপত্র, দুগ্ধজাত পণ্য, ওয়াইন সহ প্রায় $2,000 কোটি কানাডীয় পণ্যে এই শুল্ক আরোপের কথা ছিল। ফলে দুই দেশের মধ্যে নতুন করে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল। এদিকে আলোচনায় বহুল আলোচিত কিস্টোন এক্সেল পাইপলাইন প্রকল্প নিয়েও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। দৈনিক প্রায় 8,30,000 ব্যারেল কানাডীয় অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে পরিবহনের জন্য পরিকল্পিত ছিল প্রকল্পটি। পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের কড়া শর্ত। হামাস অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জারেড কুশনার। এদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় প্রাণহানিও থামছে না। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কুশনার বলেন, গাজা পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্রের পরিকল্পনা রয়েছে, তবে নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে না। এর আগে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে প্রায় 4 ঘণ্টার বৈঠক করেন কুশনার। এর আগে মিশরে হামাসের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গেও বৈঠক করেন তিনি। তবে গাজায় যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র সমর্থিত রোডম্যাপ বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এদিকে মঙ্গলবার পশ্চিম গাজা সিটির এক বন্দরের কাছে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। হামলায় ভূমধ্যসাগর তীরবর্তী একটি ক্যাফে ক্ষতিগ্রস্ত হয়। পশ্চিমবঙ্গের কলকাতায় হোটেলে আগুনে মৃত 8 বাংলাদেশি সহ 9 জনের মধ্যে 6 জনের পরিচয় মিলেছে। তাদের মধ্যে একই পরিবারের 4 জনের বাড়ি কুষ্টিয়ায়। মৃত আরেক বাংলাদেশের বাড়ি ঢাকার আমিনবাজারে। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া মৃত ভারতীয় নাগরিকের বাড়ি ঝাড়খণ্ডে, আর মৃত বাকি 3 জনের পরিচয় এখনও শনাক্ত হয়নি। মঙ্গলবার মধ্যরাতে কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের মারিয়াম হোটেলে অগ্নিকাণ্ডের ঘটে হতাহতের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। শুরু হয় উদ্ধার অভিযান। দীর্ঘ চেষ্টায় হোটেলের ভেতর থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হলেও প্রাণ হারান অন্তত 9 জন। নিহতরা কলকাতায় চিকিৎসার জন্য গিয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসির বিস্ফোরণ থেকে হোটেলটিতে আগুন লাগে। প্রথমে তারাপীঠ, মাত্র 2 দিন পর মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন। কলকাতার মতো জনবহুল পর্যটকে ভরা শহরে এমন ঘটনা আতঙ্ক সৃষ্টি করছে। প্রশ্ন উঠেছে হোটেল ব্যবস্থাপনা নিয়েও। পশ্চিমবঙ্গের কলকাতার কেন্দ্রস্থল মির্জা গালিব স্ট্রিট। চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশিদের কাছে যা অন্যতম পরিচিত ঠিকানা, কিন্তু সেখানেই একটি আবাসিক হোটেলে লাগা আগুন কেড়ে নিল বাংলাদেশিদের প্রাণ। মাত্র 2 দিন আগে তারাপীঠের আরেকটি হোটেলেও আগুনের ঘটনায় 7 জনের মৃত্যু হয়। যদিও তারা বাংলাদেশের নাগরিক নন, তবে জনবহুল জায়গায় বারবার আগুনের ঘটনায় আতঙ্কে রয়েছে সবাই। ঢাকা থেকে আসছি চিকিৎসার জন্য। আমি আসলে সত্যি মর্মাহত যে আমাদের এই দেশের কিছু ভাই আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছেন। পরপর এই দুটি অগ্নিকাণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে হোটেলগুলোর চরম অব্যবস্থাপনা। কলকাতার এই ভবনটিতে ছিল না কোনো ফায়ার অ্যালার্ম, জরুরি প্রস্থানের পথ, এমনকি ধোঁয়া বেরোনোর ন্যূনতম জায়গাও রাখা হয়নি। বেশি মুনাফার আশায় কোনো রকম নীতিনীতির তোয়াক্কা না করেই আবাসিক ভবনগুলোকে অবৈধ গেস্ট হাউস বা হোটেলে রূপান্তর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এটা তো পুরো 15 নম্বর তো পুরো রেসিডেন্সিয়াল ছিল, আস্তে আস্তে সব কেড়ে সব গেস্ট হাউস করে দিয়েছে। এটাও তো ইলিগাল আছে, এর উপরে কোনো অ্যাকশনই নেই। এটা যদি স্পেস ওপেন থাকতো তাহলে এত কারণ হতে যেত না, লোক তো বের হতে পারতো এখান থেকে। দুর্ঘটনার পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। রাজ্যের সব হোটেলের ফায়ার সেফটি আউট করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, সুরক্ষাবিধি না মেনে এসব মরণফাঁদ প্রশাসনের নাকের ডগায় এতদিন ধরে ব্যবসা করে আসছিল কিভাবে? জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। রাশিয়া ইউক্রেন চলমান উত্তেজনার মধ্যেই কিয়েভে নির্বাচনের আহ্বান জানিয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদরভ। ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে এমন দাবি করেন ফেদরভ। ভিডিওতে ফেদরভ বলেন, কিয়েভ এখন শাসনতান্ত্রিক সংকটের মুখে রয়েছে। বলেন, 2022 সালে রুশ আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের জারি করা সামরিক আইনে নির্বাচন স্থগিত রয়েছে। একই সাথে ইউক্রেনের কর্মকর্তাদের দুর্নীতি দেশটির যুদ্ধ সক্ষমতাকে দুর্বল করেছে বলেও দাবি তার। এদিকে এমন পরিস্থিতিতে নির্বাচন কতটা বাস্তবসম্মত হবে তা নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের। তাদের মতে, যুদ্ধ পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার সুস্পষ্ট ধারণা নেই ফেদরভের।
কলম্বিয়ার 7.5 মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 312 জনে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায় এই ঘটনায় আহত হয়েছেন 4,611 জন। এ পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে 358 জনকে। এখনও নিখোঁজ অন্তত 290 জন। ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও চলছে উদ্ধার অভিযান। কলম্বিয়ার প্রেসিডেন্ট জানান, ভূমিকম্পে দেশটির প্রায় 1/3 এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে দেশ বিদেশ থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছাতে শুরু করেছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, ভূমিকম্পের পর 3টি বিভাগে জাতিসংঘ এর মানবিক সহায়তাকারী সংস্থা এখন পর্যন্ত 3,000 মানুষকে সহায়তা প্রদান করেছে। নাৎসি শাসনের পতনের 8 দশক পর ফের এক ঐতিহাসিক রাজনৈতিক মোড়ে ইউরোপের শীর্ষ অর্থনীতির দেশ জার্মানি। রাজ্য পর্যায়ে প্রথমবারের মতো সরকার গঠনের দ্বারপ্রান্তে উগ্র ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি AfD। তবে এই উত্থান কেবল অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ নয়। ইউক্রেন যুদ্ধ, নেটো জোট এবং সামগ্রিক বৈশ্বিক ভূ রাজনীতিতে এর সুদূরপ্রসারী প্রভাব নিয়ে বাড়ছে উদ্বেগ। নাৎসি উত্তর আধুনিক জার্মানিতে উগ্র ডানপন্থীদের রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রাখার যে রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছিল তা এখন ভেঙে পড়ার উপক্রম। এরই মধ্যে 6 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য স্যাক্সনি আনহাল্ট রাজ্যের নির্বাচনের আগাম জরিপের আভাস বলছে বিপুল ব্যবধানে এগিয়ে AfD'র শীর্ষ প্রার্থী উলরিখ সিগমুন্ড। আসন্ন নির্বাচনে প্রায় 41% জনসমর্থন নিয়ে জরিপের শীর্ষে দলটি। মূল প্রতিদ্বন্দ্বী দল CDUর চেয়ে এগিয়ে প্রায় 20 পয়েন্টে। আমরা অভিবাসন পুরোপুরি বন্ধ করতে চাই। যারা আইন অমান্য করে এখানে অবস্থান করছে এবং আমাদের সংস্কৃতির সাথে মিশে যেতে পারেনি, সেই সব অভিবাসীদের ফেরত পাঠানোই আমাদের প্রধান লক্ষ্য। বার্লিন প্রাচীরের পতনের 3 দশক পেরিয়ে গেলেও পূর্ব জার্মানির মানুষের মধ্যকার অর্থনৈতিক বঞ্চনা, কলকারখানা বন্ধ হওয়া, মূল্যস্ফীতিকে পুঁজি করেই এই শক্ত অবস্থান তৈরি করেছে উগ্র ডানপন্থীরা। দুই জার্মান এক হওয়ার পর থেকেই পূর্বের রাজ্যগুলোতে মারাত্মক অর্থনৈতিক ট্রমা তৈরি হয়েছিল। এই চরমপন্থী বর্ণবাদী দলটি মানুষের সেই ক্ষোভ আর হতাশার ওপর ভর করেই আজ শাসন ক্ষমতায় বসার চেষ্টা করছে। তবে জার্মানির সীমানা ছাড়িয়ে এর প্রভাব পড়বে গোটা বিশ্বে। রাজ্য সরকারে বসলে জার্মান ফেডারেল উচ্চকক্ষ বুন্দেসরাতে সরাসরি নিয়ন্ত্রণ পাবে AfD। বিশ্লেষকদের মতে এতে ইউক্রেনকে সহায়তা কমানো, মস্কোর প্রতি নমনীয় নীতি গ্রহণ এবং ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর অভ্যন্তরীণ ঐক্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। স্যাক্সনি আনহাল্টের পর 20 সেপ্টেম্বর বার্লিনে নির্বাচন। বলা হচ্ছে ফার রাইটদের এই ধারাবাহিক উত্থান আধুনিক জার্মানির সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষা। ইউরোপ জুড়ে কট্টর ডানপন্থীদের উত্থানের ধারায় জার্মানির AfD সবচেয়ে আলোচিত অধ্যায়। সেপ্টেম্বরের এই আঞ্চলিক নির্বাচন হয়ে উঠতে পারে ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ নীতি নির্ধারণের টার্নিং পয়েন্ট। জয় রায়, DBC নিউজ ডেস্ক। চীনে শুরু হয়েছে বিশ্ব রোবট সম্মেলন 2026। রাজধানী বেইজিংয়ে শুরু হওয়া এই সম্মেলনে অংশ নিয়েছে দেশি বিদেশি 300-রও বেশি প্রযুক্তি প্রতিষ্ঠান। প্রদর্শনের জন্য রাখা হয়েছে 3000-এরও বেশি অত্যাধুনিক রোবট ও উদ্ভাবনী প্রযুক্তি। বিশেষজ্ঞদের মতে রোবোটিক্স প্রযুক্তিতে এখন বিশ্বজুড়ে শীর্ষস্থান ধরে রাখছে চীন। কেউ গানের তালে নাচছে, কেউ বা দেখাচ্ছে মার্শাল আর্ট, আর এসব দেখেই উচ্ছ্বসিত উপস্থিত দর্শকেরা। এসব নাচ বা মার্শাল আর্টের শিল্পী রক্তমাংসের কোনো মানুষ নয়, এমন প্রতিভার অধিকারী রোবট। আর এ চমৎকার আয়োজন চীনের বেইজিংয়ের ওয়ার্ল্ড রোবট কনফারেন্স 2026-এ। এবারের এই আয়োজনে অংশ নিয়েছে দেশি বিদেশি 3 শতাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান। কয়েক হাজারেরও বেশি আধুনিক রোবোটিক্স পণ্য নিয়ে হাজির প্রতিষ্ঠানগুলো। রোবটের নাচ দেখতে বেশ ভালো লেগেছে। আমরা প্রতি বছরই এ সম্মেলনে নতুন সব উদ্ভাবন ও অগ্রগতি দেখতে আসি। চীন যেভাবে রোবোটিক্স প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে তা সত্যি প্রশংসনীয়। বিনোদনের পাশাপাশি দৈনন্দিন কাজ ও শিল্প কারখানার স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় রোবটের দক্ষতা তুলে ধরা হয়েছে বিভিন্ন স্টলে। আমি পঞ্চমবারের মতো এ সম্মেলনে অংশ নিয়েছি। প্রতিবারই এখানে প্রযুক্তির অবিশ্বাস্য অগ্রগতি চোখে পড়ে। রোবোটিক্স খাত এখন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, আর নিঃসন্দেহে চীন বিশ্বমঞ্চে এ প্রযুক্তির নেতৃত্বে রয়েছে। শিল্প ও লজিস্টিক্স খাতের অগ্রগতি তুলে ধরতে প্রদর্শনীতে আনা হয় পণ্য লোড আনলোডে সক্ষম আধুনিক রোবটও।
সম্মেলনে অংশ নেওয়া আন্তর্জাতিক বিশেষজ্ঞরা জানান প্রতি বছরই চীনের এই প্রযুক্তি সম্মেলন উন্মোচন করছে নতুন সম্ভাবনা। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সকে মানুষের দৈনন্দিন জীবন ও বৈশ্বিক অর্থনীতির উপযোগী করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। আহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ড এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।